আসসালামু আলাইকুম দর্শক, টিভিপি স্টোরি টেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে দুটো বড় ঘটনার সাক্ষী হতে পেরেছি। এর মধ্যে একটা রাজনৈতিক ঘটনা, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল স্বৈরাচারী আওয়ামী সরকার, সেই ট্রাইব্যুনালে নির্বিচারে কিন্তু অনেককে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে এবং নির্বিচারে হত্যা করা হয়েছে। এবং সেই বিচারের নামে যে অবিচারের খেলাটি খেলা হয়েছিল গত 15 বছর, সে বিষয়টার এখন আবার এসে সেটা নিয়ে আলোচনা হচ্ছে এজন্য যে সেখানে একজন অপরাধী যাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল, জামায়াতের একজন নেতা এটিএম আজহার, তাকে গতকাল মুক্তি দেওয়া হয় এবং গত পরশু যেখানে তাকে দেখানো হয়েছে যে আপিল বিভাগ থেকে যে তাকে আসলে তার প্রতি অবিচার করা হয়েছে এবং সেই রায়টি ভুল ছিল এবং সেটিকে শুধরানো হয়েছে। যদিও সেখানে শর্টকাট রায় পড়ে শোনানো হয়, সেটার বিস্তারিত পরবর্তীতে আসবে বলে জানানো হয়েছে। তো এটা একটা বাংলাদেশের পলিটিক্যাল যে হিস্ট্রি, সেখানে কিন্তু এটা একটা বড় ধরনের ঘটনা এবং এই ঘটনাগুলো যদি আগামী দিনের বাংলাদেশ স্বাধীন একটি সার্বভৌম দেশ হিসেবে পৃথিবীর বুকে থাকে, তাহলে কিন্তু ততদিন পর্যন্ত এই বিষয়টা অবশ্যই একটা ইস্যু হিসেবে এবং একটা ঘটনা হিসেবেই কিন্তু বিবেচিত হবে। আরেকটা বিষয় বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। আচ্ছা, ওই বিষয়টাতে যাওয়ার আগে আমি এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলি যে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে একজন প্রবীণ এবং প্রথিতযশা ব্যক্তি হচ্ছেন এটিএম আজহার, এবং আমরা ভার্চুয়ালি তার যে বক্তব্য কিংবা তার যে বিভিন্ন সভা সেমিনারে তার যে আলোচনা শুনেছি, সেগুলোতে থেকে মনে হয় যে আসলে বাংলাদেশের জন্য যে রাজনৈতিক নেতৃত্ব দরকার, সেই নেতৃত্বের ক্ষেত্রে তাকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে বিবেচনা করা যায়। ইতিহাসে রাজনীতিবিদ হওয়াটা কিন্তু অল্প সময়ের কোনো চর্চা না, চেষ্টা না, বরং সেখানে অনেক বেশি ভোট দিতে হয় এবং এইখানে অনেক সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা সব কিছুর একটা মিশ্র প্রতিক্রিয়াই হচ্ছে একটা রাজনৈতিক নেতা বা তার নেতৃত্বের আসন। তো কাজেই যদি আমরা বাংলাদেশের ইতিহাস কিংবা বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকে আমরা চিন্তা করি, তাহলে এরকম অল্প কয়েকজন ব্যক্তিকে আমরা পাবো যাদেরকে বাংলাদেশের পরিবর্তনের জন্য খুব বেশি প্রয়োজন ছিল, কিংবা বাংলাদেশের রাজনৈতিক যে প্র্যাকটিস, চর্চা, সেখানে কিন্তু তাদেরকে প্রয়োজন ছিল। কিন্তু তাদেরকে যদি সরিয়ে ফেলার চিন্তা করা হয় কোনো সরকার ক্ষমতায় এসে তাদের ক্ষমতাকে টেকসই করার জন্য, তাহলে সেটা যে একেবারে ভুল ভ্রান্ত ধারণা, সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে। এবং এটিএম আজহারের এই যে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে, এর মাধ্যমে কিন্তু আরেকবার সেটা প্রতীয়মান হয়েছে এবং একটা উদাহরণ সৃষ্টি করেছে। তার মানে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ, যিনি একজন বিএনপির একজন প্রথিতযশা নেতা ছিলেন এবং তার যে বক্তব্যগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে কিংবা আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পেয়েছি, সেগুলো থেকে বোঝা যায় যে আসলে রাজনীতির ময়দানে তারা কত বেশি গুরুত্বপূর্ণ ছিলেন। কিন্তু তাদেরকে নিয়ে কথা, আলোচনা, চর্চা হয় না কিংবা তাদের গুরুত্ব তুলে ধরা হয় না। হয়তোবা সেটা অন্য কারো শান, ইজ্জত, মান, সম্মান সেটাকে নিচু করবে, সে কারণে হয়তোবা তিনি সেটাকে অন্য কারো সম্মানকে তুলে ধরতে চান না, কিংবা তার যে প্রশংসাটুকু পাওয়ার সেটি তারা করতে চান না। কিন্তু এটা ভুল একটা অনুশীলন এবং এই ভুল অনুশীলনের কারণে পরবর্তী প্রজন্ম পলিটিক্স নিয়ে একটা বিরূপ ধারণা পাবে এবং ভুল মেসেজ তাদের কাছে পৌঁছাবে। এবং এর ফলে আমরা দেখতে পাবো যে আগামী দিনে যে তরুণ প্রজন্ম রাজনীতির মাঠে আসবে, তারা তারা ভুলটা একটু বেশি করবে। এবং ইতিমধ্যে আমরা সেটা দেখেছি, জাতীয় নাগরিক পার্টির নামে যে নতুন রাজনৈতিক দল, যাদের হাত দিয়ে আসলে একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, তারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার পর কিন্তু উত্তরোত্তর অনেকগুলো ভুল করে গিয়েছে এবং সেগুলো নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো করেছে, অন্তর্বর্তীকালীন সরকারকেও মাঝে মাঝে সংকটের মধ্যে পড়তে হয়েছে। তো যাই হোক, এগুলো আমরা সবাই জানি। কিন্তু আমি যে দুটো বিষয় নিয়ে কথা বলছিলাম, তার মধ্যে দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে এই যে প্রবীণ রাজনীতিবিদ যারা, তাদেরকে আসলে আপনি টিকিয়ে রাখতে হবে। অর্থাৎ আপনি রাজনীতিকে যদি সাস্টেনেবল একটা জায়গায় পৌঁছাতে চান এবং এই রাজনীতিকে যদি আপনি পরিশুদ্ধ
জায়গায় নিতে চান তাহলে কিন্তু প্রবীণ রাজনীতিবিদদের প্রয়োজন রয়েছে এবং তাদের কাছ থেকে জাতি শেখার রয়েছে। হ্যাঁ, তাহলে কোন ধরনের প্রবীণ রাজনীতিবিদদের কাছ থেকে আপনি শেখার রয়েছে, এটা বিচার বিবেচনা বিশ্লেষণ করার জন্য খুব বেশি বেগ পথে হওয়ার কথা না। এরকম আপনি অল্প কয়েকজন রাজনীতিবিদকে পাবেন, সেটা যেই রাজনৈতিক দলেরই হোক না কেন, যারা কোনো ধরনের দুর্নীতির সাথে যাদের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি, প্রমাণ পাওয়া যায়নি, এবং তার 10 থেকে 15-20 বছরের রাজনৈতিক ক্যারিয়ার আপনি বিশ্লেষণ করলে, খোঁজখবর নিলেই বুঝতে পারবেন যে আসলে তিনি কতটা সেই প্রবীণ রাজনীতিবিদদের কাতারে আপনি তাকে রাখতে পারেন। তো এটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আগামীতে যারা রাজনীতিতে আসবে তারা এই বিষয়টা মাথায় রেখে, আমরা আশা করব, জনগণ হিসেবে আমরা আশা করব যে এই বিষয়টাকে তারা মাথায় রেখে তারা রাজনীতির যে কালচার, যে সংস্কৃতি, সেখানে একটা পরিবর্তন আনবে এবং এই পরিবর্তনের দ্বারাই কিন্তু বাংলাদেশের পরিবর্তন হওয়া সম্ভব। আপনি একটা স্বেচ্ছাসেবী সংগঠন যদি তারা নিজেরাই যদি নেতৃত্বের মধ্যে এবং অর্গানাইজিং এর ক্ষেত্রে তারা যতটা স্মার্ট হবে, যোগ্যতা সম্পন্ন হবে, তত বেশি তাদের দ্বারা ভালো ভালো কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা রাজনৈতিক দল কিন্তু হাজারো লাখ স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত একটা রূপ। অর্থাৎ একটা রাজনৈতিক দল রাষ্ট্রের উন্নয়নে বা রাষ্ট্রের কল্যাণে বা কল্যাণ রাষ্ট্র তৈরিতে ভূমিকা রাখে সবচেয়ে বেশি, এবং এই সংগঠন অন্যান্য কোনো সংগঠনের মতো নয়। এরা একই সাথে যেভাবে একটা সাংগঠনিক কাঠামোতে থাকে, ঠিক ওই সাংগঠনিক কাঠামোতে থেকে তাদের যে কাজগুলো করার সেগুলো তো করতেই হয়, তার বাইরে তারা কিন্তু রাষ্ট্রের পুরো প্রক্রিয়া, মানে রাষ্ট্র যদি একটা মেকানিজম হয়, রাষ্ট্র যদি একটা মেশিন হয়, সেই মেশিনের প্রত্যেকটা পার্টসে কিন্তু তাদেরকে কাজ করতে হয়, শিখতে হয়। প্রথমে নলেজ গেদার করতে হয়, এক্সপিরিয়েন্স স্টোর করতে হয়, দেন সেগুলোকে আবার অ্যাপ্লাই করতে হয়। সো এই প্রসেসটা কিন্তু অনেক লং এবং এই প্রসেসটা অনেক কমপ্লেক্স একটা প্রসেস। এবং জাতিকে পরিবর্তন করতে হলে বা জাতির সত্তাগত উন্নতি সাধন করতে হলে রাজনীতিতে কিছু প্র্যাকটিস আসতে হবে, যেগুলো আসলে এগুলো গবেষণা করার বিষয়। এগুলো গবেষণা করে বের করতে হবে যে আমাদের আসলে কোন কোন জায়গায় রাজনীতিতে আমাদের কি কি ধরনের প্র্যাকটিস সংযোজন করা প্রয়োজন এবং কোন কোন ম্যাল প্র্যাকটিস যেগুলো আছে সেগুলোকে আমরা বাদ দেব, সেটাও কিন্তু খুঁজে বের করা প্রয়োজন। তো সবার জন্য শুভকামনা। আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার কথা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।